ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। দেশে পুঁজিবাজার আস্থার সংকট কোনোভাবেই কাটছে না। সরকারের পট পরিবর্তনের পর কয়েকদিন পুঁজিবাজারে সূচকের উল্লম্ফনের সঙ্গে লেনদেনও ছাড়িয়েছিল ২,০০০ কোটি টাকা। তবে এর স্থায়িত্ব ছিল হাতে গোনা কয়েকদিন। এরপর দীর্ঘদিন ধরে খাদের কিনারায় পুঁজিবাজার, লেনদেন নেমেছে ২০০ কোটির ঘরে। এ অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরের কয়েক মাসে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন BSEC। তবে সেগুলো আস্থা ফেরাতে পারছে না বিনিয়োগকারীদের মধ্যে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় পুঁজিবাজার চাঙ্গা হবে কবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী এবং পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক নিতাই চন্দ্র দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। শুরুতে আহমেদ রশিদ লালী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বছর জুড়ে কিন্তু আলোচনায় এবছর পুঁজিবাজার ছিল, সেটা বছরের শুরু জানুয়ারি, বছরের শেষ ডিসেম্বরে সামনে উপনীত হয়েছে। এরপর নানা চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত পার হয়েছে, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পরিবর্তন, নানান পরিকল্পনা, নানান পর্যবেক্ষণ, তারপরও কেন সেই খাদের কিনারায়? ধন্যবাদ। দেখেন, এটার মূল কারণ যেটা আপনি শুরুতেই বলেছেন যে কনফিডেন্স, এই এমনভাবে কনফিডেন্সের ঘাটতি হয়েছে যে কারণে কিন্তু বাজারটা কোনো অবস্থায় পিক করতে পারছে না, যেন মনে হয় যে বাজারে কোনো স্ট্রেংথ নাই। অথচ কিন্তু বাজারটা একটু যদি গতি পেত তাহলে কিন্তু অনেক ভালো ভলিউমস আমরা পেতাম। আনফর্চুনেটলি একটা প্রশ্ন আমার মনে প্রায়ই আসে, সেটা হলো যে বিগত সরকার নেই, বিগত কমিশন নেই, ম্যানিপুলেটররা নেই, সব বাজার নষ্ট করছে ম্যানিপুলেটররা। তা এখন কেন বাজার ঠিক হচ্ছে না, এটা প্রশ্ন রয়ে গেল। বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু যতই যাই চেষ্টা করি, আমাদের স্টেক হোল্ডারদের কথা বলছি, তাতে কোনো লাভ হবে না। এই কারণে লাভ হবে না, একটু যদি চেষ্টা করা হয় পরের দিন একটা কোটি কোটি টাকার একটা ফাইন চলে আসে, বিনিয়োগকারীরা আবার সাই হয়ে যায়। এমন সাই হয় যে তারা সাইড লাইনে বসে থাকে, তারা এই বাজারে মানে কোনো রকমের কোনো আস্থা পাচ্ছেন না। এই একটা বিষয় যেটা আমাদের বাজারটাকে একেবারে ইয়ে করে ফেলেছে। আনফর্চুনেটলি যে কাজগুলা বিএসইসির করা উচিত, আমাদের নতুন চেয়ারম্যান সাহেব সেদিকে তাকাচ্ছেনই না। বিষয়টা হচ্ছে যে আপনি যে জিনিসগুলো চেঞ্জ আনা দরকার, সেইটা টাস্ক ফোর্স 7-8 মাস পরে তাদের রিপোর্ট দিবে, তারপরে আপনি চেঞ্জ আনবেন। তো এই 7-8 মাসে তো বাজারটার একেবারে ইসে চলে যাবে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আপনি এই জিনিসগুলো কেন ওনারা বোঝেন না? নতুন চেয়ারম্যান সাহেব, ওনাকে তো বোঝা উচিত যে কিছু চেঞ্জ আপনাকে আনতেই হবে বিফোর টাস্ক ফোর্স। কারণ এই চেঞ্জগুলো না আসলে টাস্ক ফোর্সের যদি আপনি 8 মাস বসে থাকেন, তাহলে তো আপনি রুইন্ড হয়ে যাবে এই বাজারটা। আমার কাছে এইটাই মনে হচ্ছে বাজারের আস্থার সংকটের কারণ। আস্থার সংকটের কারণ আসলে আমরা বছর জুড়ে এই আস্থার সংকটটা তো ভুগেছে এই পুঁজিবাজার, সেটা আমরা দেখেছি। তার প্রমাণ আমরা হয়তো এখন পাচ্ছি। আপনি থাকুন আমাদের সাথে। নিতাই চন্দ্র দেবনাথ, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরলেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আহমেদ রশিদ লালী। আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, স্বাধীনতার 50 বছর পরে এসেও পুঁজিবাজার যে দেশের অর্থনীতির যে আকার, যে আয়তন বেড়েছে, সেই সাথে কিন্তু আমাদের পুঁজিবাজার যে খুব একটা ভালো অবস্থায় আছে তা কিন্তু বলা যাবে না। আসলে বিশ্লেষকরা বলছেন সেটা হচ্ছে যথাযথ নীতি সহায়তার অভাব। আসলে আপনার মতে কারণটা কি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচনা যিনি আছেন। আসলে এখানে পলিসিগত যে জিনিসগুলো আপনারা বলছেন, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কিন্তু অনেক রিফর্মস হয়েছে। রিফর্মস কিন্তু গত 10-15 বছরে প্রচুর হয়েছে, সেটা হয়তো অ্যাপ্লাই হয়নি। আর উনি যেটা বলেছেন যে কনফিডেন্স তো সিরিয়াস লেভেলে অভাব তো আছে, এবং ফান্ড ক্রাইসিস তো হয়েছে কনফিডেন্স লেভেল থেকে। এখন দেখুন, আমরা সবসময় গুড গভর্নেন্সের কথা বলি, এখন এসএসসি হয়তো বা প্রচুর পরিমাণে এই ব্যাপারগুলো দেখছে এবং প্রচুর ফাইন করছে। এখন আপনি এটা কি পজিটিভলি দেখবেন না নেগেটিভলি দেখবেন? আমরা চাই শাস্তি হোক, কিন্তু ইজ ইট দ্য রাইট টাইম? যেখানে আপনার দিনের 250 কোটি টাকার ট্রেড হয়, 300 কোটি টাকার ট্রেড হয়, তাহলে আপনি কি শুধুমাত্র যারা আগে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিবেন আর এখানে 5 লাখ বিনিয়োগকারী যারা আছে তারা মরে যান? এটা একটা সলিউশন হতে পারে।
যে আমি গুড গভর্নেন্স এনেছি, কিন্তু এট দ্য কস্ট অফ হোয়াট? এট দ্য কস্ট অফ মার্কেট ডেস্ট্রয় করে। আপনি মার্কেটটা আজকে 300 কোটি টাকা ট্রেড হয় না। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের ইকোনমি সাইজ, বিশাল একটা ইকোনমি সাইজের মধ্যে যেখানে মার্কেটটা এত ছোট, মানে আনবিলিভেবল 10% জিডিপি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেট কিন্তু ওভার প্রাইসড হওয়ার কথা ছিল। আমাদের ইন্ডেক্স হওয়ার কথা ছিল যে 10,000 থেকে 12,000, যেহেতু আমাদের জিডিপি সাইজের সাথে মার্কেট সাইজ অনেক ছোট। নর্মালি কি হয়, লো পেড আপের যে শেয়ার গুলো সেগুলো কিন্তু হাই প্রাইস হয়। সিমিলারলি আমাদের মার্কেট যেহেতু অনেক ছোট, সেই হিসাবে কিন্তু আমাদের আজকে ইন্ডেক্স হওয়ার দরকার ছিল 10 থেকে 12,000, কিন্তু সেটা কি হয়েছে, আজকে ইন্ডেক্স 15 বছর আগে যেখানে ছিল তার চেয়ে ইন্ডেক্স এখন নিচে নেমে আছে। আমি বলছি না এই কমিশন যে জরিমানা করছে এটা ভুল করছে, কিন্তু আমার কথা হচ্ছে, ইজ ইট দ্য রাইট টাইম? ইজ ইট দ্য রাইট টাইম? অথবা শুধু কি আপনি জরিমানার দিকে যাবেন, অন্য কিছু করবেন না? উনি যে কথাটা বলেছেন, রাইটলি বলেছেন, 8 মাস পরে এই টাস্ক ফোর্স কি দিবে। ফর এক্সাম্পল, হাইপোথেটিক্যালি আমি ধরে নেই যদি 8 মাস ওনাদের জন্য বসে রইল এবং ওনাদের ফাইন্ডিংস ওনারা কিছু পাইলেন না, তাহলে এই 8 মাস উনি ফিরিয়ে দিতে পারবেন? ওনার উচিত ছিল সাইমultaneously, আমি মনে করি রেগুলেটরের উচিত ছিল সাইমultaneously কিছু স্টেপ নেওয়া, যাতে করে বিনিয়োগকারীদের কনফিডেন্স বাড়ে। এখন আমরা যদি এইগুলো বলি যে আমাদের এখানে 5 লক্ষ 10 লক্ষ বিনিয়োগকারী আছে, ঠিক আছে, এটা তেমন বেশি কি, আমি এরকমও শুনি যে এরকম ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি। এটা আনফরচুনেট। আজকে যদি মার্কেটের যে শেয়ার প্রাইস গুলো যদি আপনি দেখেন, তাদের হিস্ট্রিতে অনেকগুলো শেয়ার আছে যেগুলো পারফরমেন্স খুবই ভালো, কিন্তু তাদের হিস্ট্রিতে গত 15-20 বছরের মধ্যে লোয়েস্ট প্রাইসে আছে। সারাদিন মার্কেটে কোনো ট্রেড হয় না, এগুলো একটা আর্টিফিশিয়াল একটা মার্কেট দাঁড়া করে রেখেছে। এটা ওই মৃত মানুষের, আপনার মানুষ বেঁচে আছে না মরে গেছে, কি করে ইসিজি টেস্ট করে, ইসিজি টেস্টের মধ্যে তার কার্ভটা স্ট্রেট লাইন হয়। আর আমাদের এই মার্কেটটাও স্ট্রেট লাইন, কিন্তু ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন। প্রত্যেকদিন মার্কেট চালু হয়, সকালে 15-20 পয়েন্ট বাড়ে, দিন শেষে মার্কেট নেগেটিভ। এইভাবে কি একটা মার্কেট চলে? আমরা শুনি যে পাকিস্তান নাকি অর্থনৈতিক ভাবে সমস্যায় আছে, তাদের ইন্ডেক্স আপনি দেখেন, ইন্ডিয়াটা আমি বাদ দিলাম, শ্রীলঙ্কা আপনি দেখেন। আমরা তো আমাদের আমাদের যে প্যাটার্ন, ইকোনমিক প্যাটার্ন, এগুলো কিন্তু অনেক বেশি ম্যাচ করে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। ওই সমস্ত জায়গায় মার্কেট গুলো দেখেন, আর বেড়ে আনফরচুনেট আমাদের এখানে এই মার্কেটটা আজকে কোথায় আছে এবং কোনো কিছু নাই। দিস ইজ ট্রু, ফাইন করতে হবে। এবং আমি আরেকটা জিনিস রেগুলেটরদের সামনে আনছি, যে আপনারা এই যে ফাইন গুলো করছেন, ফাইন গুলো কিভাবে করছেন আপনারা কিন্তু দেখবেন গত বছর ওই আগের যে রেগুলেটর, ওখানে আরো একটা খুবই খারাপ কাজ হয়েছে। ম্যানিপুলেশন পৃথিবীর সব মার্কেটে হয়, আমাদের মার্কেটে ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু গত বছর আমাদের মার্কেটে, গত 2 বছর আমাদের মার্কেটে যে ম্যানিপুলেশনটা হয়েছে আগের কমিশনে, সবচেয়ে পোর একবারে ফান্ডামেন্টালি খুবই পোর যে কোম্পানিগুলো আছে, এগুলো নিয়ে ছেলে খেলা করা হয়েছে। আমি মনে করি আপনি এই সমস্ত জায়গায়, এটা কিন্তু মার্কেটে খুবই নেগেটিভ একটা সিগন্যাল যায় যে খারাপ কোম্পানির শেয়ার দিন দিন বেড়েছে। এবং গতকালও কিন্তু দেখি যে মার্কেট উঠার সময় হলেই খারাপ কোম্পানিগুলো, উনি হয়তো বলেছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ম্যানিপুলেটররা নাই। ম্যানিপুলেটররা মার্কেটে সবসময় আছে, কখনো কম কখনো বেশি, কিন্তু কম্পারেটিভলি কিন্তু এখন কিন্তু কম। এই অবস্থায় মনে করি এসএসসি তাদের স্টেপ আপনি নিবেন, আপনি অবশ্যই অ্যাকশন নিবেন, কিন্তু মার্কেটটাকে বাঁচিয়ে নিবেন। আপনি এখন যেভাবে জরিমানা করতেছেন, বাংলাদেশের মার্কেটে কিন্তু এভাবে কন্টিনিউয়াসলি আপনি জরিমানা করছেন, আপনি গ্রাজুয়ালি নেন, গ্রাজুয়ালি নেন। এটা হচ্ছে আমার আমার মন্তব্য আর কি ভোটারদেরকে প্রথম, প্লিজ। নিশ্চয়ই। নিতাইচন্দ্র দেবনাথ, আপনি তখন আমাদের সাথে আহমেদ রশিদ লালী, নিতাইচন্দ্র দেবনাথ বেশ কিছু পর্যবেক্ষণ তুলে দিচ্ছে, তার নিরিখে আপনার বক্তব্য কি? না, একেবারে সঠিকভাবে বলেছেন। খালি একটা জায়গায় আমি একটু বলি, ম্যানিপুলেটর যে বিষয়টা, সেটা কিন্তু পুঁজিবাজারের একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যে ইনগ্রিডিয়েন্টটা হলো স্পেকুলেশন। সো আমি অ্যাজ এন ইনভেস্টার আই ক্যান স্পেকুলেট ইন এনি শেয়ার আই ওয়ান্ট টু, যে এটা হয়তো এই গ্রুপে উঠে যাবে, জেড গ্রুপ থেকে আমি ওইটার একটা পজিশন নিতে পারি। আর সেকেন্ড যেটা জিনিস আছে, গ্রিড। দেখেন, মানুষের গ্রিড যদি না থাকে তাহলে পুঁজিবাজার চলে না। পুঁজিবাজার চলেই গ্রিডের উপরে অ্যান্ড স্পেকুলেশনের উপরে। দিজ আর অল ইনগ্রিডিয়েন্টস অফ দিস মার্কেট। এখন আপনি যদি স্পেকুলেশনটাকে ম্যানিপুলেশন বলে যদি আপনি ধরেন, বড় একটা বিনিয়োগকারী, সে 20 লাখ শেয়ার কিনলো কোনো একটা ইসে, এখন সে 20 লাখ শেয়ার কিনতে কিনতে দেখা গেল যে 50 টাকা বেড়ে গেছে। তো এই 50 টাকায় সে যখন সেল করা শুরু করলো, তখন সে ম্যানিপুলেটর হয়ে গেল। কিন্তু হি স্পেকুলেটেড যে আমি শেয়ার কিনবো এবং এই শেয়ারটা হয়তোবা একটা সময় দাম বেড়ে যাবে। হি স্টার্টেড উইথ স্পেকুলেশন। যখন সে 25 টাকা লাভ করলো, তখন এসএসসির চোখে এটা ম্যানিপুলেটর হয়ে গেল। সো ইউ সি, একটা খুব
সূক্ষ্ম একটা লাইন আছে বিটুইন স্পেকুলেশন এন্ড ম্যানিপুলেশন। সো কাজে এই জিনিসটা কিন্তু আপনি প্র্যাকটিক্যাল আইডিয়া থাকতে হবে যে কিভাবে কি হচ্ছে। এখন যে 50 টাকায় উঠলো, দাম উঠলো এবং 50 টাকার থেকে বেচা শুরু করতে করতে আবার পড়ে গেল, দেখা গেল যে ওই যে স্পেকুলেটর ও কিন্তু পুরা শেয়ার বিক্রিও করতে পারে নাই, হয়তো 50-60% তার রয়ে গেল। কিন্তু এসইসি যে ফাইনগুলো করছে, সে ফাইনগুলো সে ইন টোটাল 100% শেয়ারের উপরে 25 টাকার থেকে 50 টাকা হলো, দিস ইজ হিজ প্রফিট বাস। এখন সে দেখেন শুনেন, এত যে ফাইন হচ্ছে, এখন লক্ষ টাকায় ফাইন নাই, এখন কোটির নিচে কোনো ফাইন নাই। তো এখন এই কোটি কোটি টাকা ফাইন করলে পরে এই ফাইনগুলা উইল গো টু লিগ্যাল প্রসেস। এই ফাইন 1 টাকাও আদায় হবে না। নিশ্চয়ই বরং হয়তো যে বেশ কিছু ক্ষতি জটিলতা হচ্ছে, তখন তৈরি হবে, ক্ষতি হচ্ছে সামগ্রিকভাবে বাজারের সেটা ক্ষতি হচ্ছে, পুঁজিবাজারকে চাঙ্গা রাখতে হয়তো কনফিডেন্স। প্রতিবন্ধকতা তৈরি করবে। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনায় ফিরছি। দর্শক, বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিয়মিত আয়োজন তালিক খাতায়, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিক খাতায়, আলোচনার বিষয় পুঁজিবাজার চাঙ্গা হবে কবে। আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক নিতাই চন্দ্র দেবনাথ, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। বিরতির আগে বেশ কিছু পর্যবেক্ষণ আপনি তুলে ধরেছিলেন। এবার আপনাকে যদি আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে নতুন নতুন কোম্পানি কিংবা বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এই বাজারে অন্তর্ভুক্তি করা যাচ্ছে না বা করার চেষ্টা করা হচ্ছে না, যদি অন্যভাবে ঘুরিয়ে বলতে চাই। তো আসছে না কেন? মানে একজন বিশ্লেষক হিসেবে আপনার মতটা কি? দেখুন, এখানে অনেকগুলো ইস্যু আছে। একটা হচ্ছে, প্রথমত আমি বলে নিই, বাংলাদেশের বাজারে এখন যে অবস্থা, বড় কোনো কোম্পানি আসার মতো এখন অবস্থা নাই। এমনিতে আমাদের এখন ডিমান্ড সাইড ভেরি উইক, ভেরি উইক। আপনি এখন সাপ্লাই সাইড যদি আবার স্ট্রং করেন, মার্কেট তো এটা নিতেই পারবে না, নাম্বার ওয়ান। কিন্তু তার কোয়ালিটিটা আপনি বন্ধ রাখবেন, বন্ধ রাখতে পারবেন না। আপনাকে আনতে হবে, বুঝে আনতে হবে যে কখন আসতে হবে, কখন মার্কেটটা একটু বুলিশ ট্রেন্ডে আছে তখন আসতে হবে। আর দুই নাম্বার হচ্ছে, আমাদের এখানে পুঁজিবাজারে যেটা হচ্ছে ট্যাক্স বেনিফিটও কিন্তু আছে, ট্যাক্স বেনিফিটও আছে। তারপর আমাদের এখানে যেই যে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো আছে, তারা আসতে থাকবে, তাদেরকে মোটিভেট করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে যে পুঁজিবাজারে আসলে কি হয়। আপনি তো জোর করে আনতে পারবেন না, কারণ এখানে আসলে একটা ট্যাক্স বেনিফিট আছে। তার কোম্পানিটার ব্র্যান্ডিং হয়, সবাই জানে তার কোম্পানিটার সম্পর্কে, সারা বাংলাদেশ তার কোম্পানির সম্পর্কে জানে। এটা কিন্তু একটা অনেক পজিটিভ সাইন্স। এবং আপনি দেখেন, পৃথিবীতে যত রিচেস্ট পার্সন গুলো আপনি পাবেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা কারা? তারা কিন্তু সবগুলো লিস্টেড কোম্পানির শেয়ার হোল্ডার। আপনি যদি ইলন মাস্ক বলেন, সে কেন পৃথিবীর রিচেস্ট পার্সন? বিকজ সে 20% ওনার অফ দ্য টেসলা কোম্পানি, যেটা আছে 20%। আপনি সবাইকে আপনি যদি দেখেন, মাইক্রোসফটের যারা মালিক অথবা আপনার অ্যামাজনের যারা মালিক, তারা কিন্তু রিচেস্ট পার্সন। বিকজ আমার মার্কেটে আসতে হবে, এটা তাদেরকে বোঝাতে হবে যে তুমি যে একটা কোম্পানি করছো, ঠিক আছে, তুমি কোম্পানি, তুমি ওনারশিপ তোমারই থাকবে, কন্ট্রোল তোমারই থাকবে, 90% মালিকানা তুমি রাখো, 10% শেয়ার মার্কেটে নিশ্চিত করার ফলে তোমার কোম্পানিটার ভ্যালুয়েশন হলো। এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি বুঝতে পারলা যে তোমার কোম্পানিটা, তুমি যে সারা বছর এত কষ্ট করলা, তোমার কোম্পানিটার ভ্যালু কত, আপনাকে বুঝাতে হবে। আপনি এখানে আসলে ফোর্স করে কাউকে আনতে পারবেন না। আমি আবারও বলবো যে আমাদের মার্কেটে দিস ইজ নট দ্য রাইট টাইম টু ব্রিং নিউ ইস্যুস, বাট ডেফিনেটলি ক্যাপিটাল মার্কেটের আপনার কন্ট্রিবিউশন হচ্ছে নতুন কোম্পানি মার্কেটে আনা। আপনার যদি এট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা গত কমিশনের কেন সমালোচনা করেছি, তারা কিন্তু ভালো কোনো কোম্পানি কিন্তু মার্কেটে লিস্টেড করতে পারেনি। কারণ ক্যাপিটাল মার্কেটের কন্ট্রিবিউশন হচ্ছে আপনি কয়টা নতুন কোম্পানি মার্কেট থেকে টাকা উঠিয়েছে, কত টাকা ফাইন্যান্সিং হয়েছে, এটা কোম্পানি ক্যাপিটাল মার্কেটের একটা ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ। কিন্তু আমরা হয়ে গেছে কি, আমরা অনেক বেশি সেকেন্ডারি মার্কেট ওরিয়েন্টেড হয়ে গেছি, আমরা প্রাইমারি মার্কেট থেকে পাশে রেখেছি। বা কোনো কোনো সময় আমরা কি করেছি, নতুন কোম্পানি এনেছি, কিন্তু সেই কোম্পানি আনার চেয়ে না আনাটাই অনেক অনেক বেটার ছিল। কারণ ওই শেয়ারগুলো পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য গলার কাটা হয়েছে। কোম্পানিগুলো আসছে ফুলিয়ে পেপিয়ে, অডিটররা সাইন করে দিয়েছে। আমাদের মার্কেটে আসলে অনেক ধরনের প্রবলেম, আপনার 2 ঘন্টায় আমি বলতে প্রবলেম শেষ হবে না। প্রত্যেকটা স্টেক হোল্ডার ধরে আপনার অনেকগুলো প্রবলেম বলা যাবে। তো আমাদের এখানে অনেক প্রবলেম, তো তারপরে মনে করি ভালো ভালো কোম্পানিগুলো আসা উচিত। যেমন ফর এক্সাম্পল 2008 সালে যখন গ্রামীণ ফোন লিস্টেড হয়েছে, লিস্টেড হবে হবে অবস্থা, তখন কিন্তু মার্কেট কিন্তু আপনার ইন্ডেক্স বেড়েছিল 700-800 পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ তো নানান ভালো সমীকরণের কোম্পানি, বেড়াজালে এই পুঁজিবাজার, মানে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেগুলোতে যথাযথ নীতি নির্ধারক যারা হচ্ছে, সেগুলো হয়তো ক্যালকুলেশনের মধ্যে হয়তো কিছু তফাৎ রয়ে গেছে। আহমেদ রশিদ লালী, যদি বলতে চাই, উনি এতক্ষণ যে পর্যবেক্ষণগুলো তুলে ধরলো, এবং কোনোভাবে কোনো দিক থেকে কোনো সুখবর হয়তো যারা বিনিয়োগকারী আছে তাদের জন্য দেওয়া যাচ্ছে না, কিভাবে চাঙ্গা করা হবে, সেক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা আছে বিসিইসি, তারা কি তদারকির অভাব, না তারা কি যথাযথ তদারকি করতে পারছে না? না না, তদারকি হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এই মাইন্ডসেট সেট নিয়ে বাজারে আপনি ভলিউমসটাকে যে পর্যায়ে নিতে চান সেটা হবে না। আপনাকে টোটাল মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, উনাদেরকে সকল স্টেক হোল্ডারদের সাথে বসতে হবে
এবং অনেক ভালো সিনিয়র এক্সপিরিয়েন্স স্টেক হোল্ডাররা আছে, ওনাদের সাথে বসে জিনিসগুলো সর্ট আউট করতে হবে। আনফর্চুনেটলি ওনারা মানে সর্ট আউট করতে পারছেন না ওনারা। আমি জানি না কি সমস্যা, কেন ওনারা বসতে চাচ্ছেন না স্টেক হোল্ডারদের সাথে। আনফর্চুনেট এটা খুব। কিন্তু এই জিনিসগুলো আমি একেবারে নিতাই যা বলেছেন, আমি একদম সঠিকভাবে উনি বলেছেন। একটা কোম্পানিগুলোকে আনতে অনেক কিছু, কিন্তু একটা মার্কেটিং লাগে, আমাদের মার্কেটিংটা নাই। দেখেন একটা ওনাদেরকে বুঝাতে হবে, আই এম অ্যাডিং টু হোয়াট নিতাই হ্যাজ সেড, যে ওনাদেরকে বুঝাতে হবে যে আপনার একটা কোম্পানি, ফ্যামিলি কোম্পানি থাকলে এইটা সেকেন্ড জেনারেশনে যেতে না যেতে এই কোম্পানিটার অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে যদি প্রফেশনালিজম আনা যায়, যদি প্রফেশনাল সিও নিয়োগ করা যায়, তাহলে পরে সুন্দর করে 100 বছর পর্যন্ত চলবে কোম্পানি, কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলো এই যে মার্কেটিং, এগুলা আপনি যত মার্কেটিং পলিসি তো মার্কেটিং আগাতে হবে। করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মবিশ্বাস এবং মনোসংযোগটাকে হয়তো আরো নিয়ন্ত্রণ করতে হবে। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মূল্যবান সময় আমাদের টালি খাতায় এসে দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্ত। সঙ্গেই থাকুন।